আচ্ছা, আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্পিড কন্ট্রোল অফ ইন্ডাকশন মোটর। তো ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে অ্যাকচুয়ালি দেখো এনএস যেটা আছে, এনএস এর ইকুয়েশন হচ্ছে 120F/P, আর রোটরের যে স্পিড এনআর, এটার ইকুয়েশন হচ্ছে 1 - S মাল্টিপ্লাইড বাই এনএস। সো আমি যদি এখানে এনএস এর এই ভ্যালুটা বসাই দিই, তাহলে আমরা লিখতে পারি 1/S মাল্টিপ্লাইড বাই 120F/P। এখন ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে যেহেতু দুইটা আমার পার্ট আছে, একটা হচ্ছে স্ট্যাটর আর একটা হচ্ছে রোটর পার্ট। তো রোটর পার্টে আমি কিভাবে স্পিডটাকে কন্ট্রোল করতে পারি? রোটর পার্টে আমি স্পিডটা কন্ট্রোল করতে পারি শুধুমাত্র একটা ওয়েতে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ভ্যারিয়েশন অফ রেজিস্ট্যান্স। আমরা দেখছি যে ভ্যারিয়েশন অফ রেজিস্ট্যান্স, আমরা যদি রেজিস্ট্যান্স চেঞ্জ করি তাহলে আমরা তোমাদের যেটা বলতেছিলাম যে ভ্যারিয়েশন অফ রেজিস্ট্যান্স এর মাধ্যমে আমরা টর্ক এবং স্পিড যেটা আছে এটাকে চেঞ্জ করতে পারি, কারণ রেজিস্ট্যান্সের সাথে সাথে আমার স্লিপটা চেঞ্জ হয়, আর স্লিপ চেঞ্জ হওয়া মানেই হইতেছে যে আমার ওইখানে যে স্পিডটা আছে এই স্পিডটা আমরা চেঞ্জ করতে পারবো। এখন রেজিস্ট্যান্স কন্ট্রোল একটা জিনিস হইতে পারে, এটা যদি আমরা 1 নম্বর বলি। 2 নম্বর হচ্ছে আমরা যদি দুইটা মোটরকে যদি ক্যাসকেড কানেকশন করি, তাহলে আরেকটা মেথড হতে পারে অপারেটিং টু মোটরস ইন ক্যাসকেড কানেকশন। আর 3 নম্বর হচ্ছে ইনজেক্টিং an EMF in the rotor circuit. তো রোটর রেজিস্ট্যান্সের মাধ্যমে আমরা কিভাবে স্পিডটাকে চেঞ্জ করতে পারি? আমরা ফার্স্ট মেথডটার কথা যদি চিন্তা করি, তাহলে আমাদের টর্ক স্পিড কার্ভ যেটা আঁকাইছিলাম আমি, এখানে যদি আমি এন আর ইকুয়ালস টু 0 লিখি, আর এখানে যদি এন আর ইকুয়ালস টু এনএস লিখি, তার মানে এখানে হচ্ছে আমার স্লিপ 0 আর এখানে হচ্ছে স্লিপ 1। তাহলে আমি এখান থেকে যদি কার্ভটা আঁকাই, আমার টর্ক স্পিড কার্ভটা এরকম থাকে ফর সার্টেন রেজিস্ট্যান্স, আমি ধরে নিলাম R1। এরপরে আমি যখন এখান থেকে রেজিস্ট্যান্স বাড়াইতে থাকবো, আমার কার্ভগুলো শিফট হইতে থাকে এবং একটা পর্যায়ে যে আমরা দেখছি যে এখানে যদি আমার এই রেজিস্ট্যান্স হয় R2, এই রেজিস্ট্যান্স যদি হয় R3, এটা যদি হয় R4, তাহলে আমি দেখছি যে আমার যদি একটা সার্টেন লোড থাকে, আমি লোডের কথা যদি চিন্তা করি, সার্টেন লোড, এটা ধরো আমার সেই সার্টেন লোড TL, তাহলে আমরা দেখতেছি যে আমি রেজিস্ট্যান্স ভ্যারি করলে সেম অ্যামাউন্ট অফ টর্ক প্রডিউসের জন্য আমি ডিফারেন্ট স্লিপে যাইতে পারবো। তো এইভাবে রোটর রেজিস্ট্যান্স ভ্যারিয়েশনের মাধ্যমে আমরা স্লিপটাকে ফর দ্য সেম অ্যামাউন্ট অফ লোড আমরা স্লিপটাকে ভ্যারিয়েশন করতে পারি। আর স্লিপের সাথে যেহেতু আমার রোটর স্পিডটা ডিপেন্ডেন্ট, তাহলে সেক্ষেত্রে আমার রোটর স্পিডটা স্লিপের সাথে সাথে চেঞ্জ হবে। এই জিনিসটা তো ক্লাসে করানো হয়েছে নাকি? সবাই তো বুঝো এই জিনিসটা? Yes, sir. আচ্ছা,
এখন নেক্সট যে জিনিসটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমরা ফার্স্ট যে টার্মটা আছে এই টার্মটা বুঝলাম, এখন আমরা এই বাদবাকি যে দুইটা অংশ আছে এটা নিয়ে আলোচনা করব। তার আগে এই জিনিসটাকে একটু সাইড করে ফেলি। আচ্ছা, এখন অপারেটিং টু মোটরস ইন ক্যাসকেড কানেকশন এটার মানে কি? সাপোজ তোমার এখানে 3 ফেজ লাইন আছে, থ্রি ফেজ লাইন থেকে তোমার যে মোটর আছে, মোটর ধরো এটা আমরা বলতেছি মোটর এ, এই মোটরে 3 ফেজ পাওয়ার আসতেছে। তাহলে এইখানে সাপ্লাই লাইনের যে ফ্রিকোয়েন্সি, এই মোটরের যে স্ট্যাটর আছে, স্ট্যাটরের যে রোটেটিং ফিল্ডের স্পিড, সেই স্পিডটাকে আমরা বলতেছি NSA, দ্যাট ইজ দ্য সিনক্রোনাস স্পিড অফ মোটর এ। আমার কথা বোঝা যাচ্ছে? Yes, sir. আচ্ছা, তাহলে এখানে যে রোটর আছে, এই রোটরের উপরে আমরা ধরতেছি 3টা স্লিপ রিং আছে, এবং এই স্লিপ রিং এর থেকে রোটর যে সার্কিট আছে, রোটরে ডেফিনেটলি এই মোটরে যদি তুমি সিনক্রোনাস স্পিড দাও এখানে একটা রোটেটিং ফিল্ড তৈরি হবে। তো রোটেটিং ফিল্ড তৈরি হলে এই মোটরটা ঘোরা শুরু করবে, এবং এই মোটরের যে রোটর আছে এই রোটরে যে ভোল্টেজ ইনডিউস হবে, সেই রোটরের ভোল্টেজ ইনডিউসের ইকুয়েশন কি ছিল? তার রিলেটিভ ফ্রিকোয়েন্সি কত হবে? এফ প্রাইম সমান এস ইনটু এফ, না? আমরা তো এটা দেখছি নাকি? রোটরের Yes, sir. ইউএমএফ এর ফ্রিকোয়েন্সি কি থাকে? এফ প্রাইম নাকি? জি স্যার। জি স্যার। তাহলে আমার এখানে রোটরের যে ইনডিউস ভোল্টেজ হবে, এই ইনডিউস ভোল্টেজের ফ্রিকোয়েন্সি হবে এফ প্রাইম। এই সেম শ্যাফটের উপরে আমি যদি আরেকটা মোটর রাখি, যে মোটরটাকে আমরা বলতেছি মোটর, এবং এই মোটরের যে ইনপুট যে সাপ্লাই আছে, এই সাপ্লাইটা যদি এর রোটর থেকে দিই, তাহলে এখানে যে স্ট্যাটর আছে এই স্ট্যাটরের সিনক্রোনাস স্পিডটা হবে কার উপরে? এফ এর উপরে না এফ প্রাইমের উপরে? স্যার এফ প্রাইমের উপরে। এফ প্রাইমের উপরে। এখানে কি একটা রোটর ব্যবহার হচ্ছে স্যার দুটো মোটরের জন্য? এটা হচ্ছে কম্বাইন্ড শ্যাফট, বুঝছো? জি স্যার। মোটরের রোটরের ভিতরে আছে, কিন্তু রোটরে যে ইনডিউস ভোল্টেজটা আছে সেটাকে আমরা স্লিপ রিং এর ভিতর দিয়ে আরেকটা মোটরের স্ট্যাটরে সাপ্লাই দিচ্ছি, কিন্তু শ্যাফট হচ্ছে দুইটা মোটরেরই সেম। জি স্যার। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। তা আমরা ধরে নিচ্ছি যে 2 নম্বর মোটরের যে রোটর ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এফ ডবল প্রাইম। এখন একটা জিনিস খেয়াল করো, যে প্রথম মোটরের ক্ষেত্রে আমরা যদি রোটরের স্পিড যেটা আছে সেই স্পিডটাকে আমরা যদি বলি এন, এন ইজ দ্য কম্বাইন্ড রোটর স্পিড, কারণ এই মোটরের রোটর যে স্পিডে ঘুরবে, এই মোটরের রোটরও কি সেম স্পিডে ঘুরবে, যেহেতু দুইটা শ্যাফট কি সেম নাকি? জি স্যার। কি আমার কথা বোঝা যাচ্ছে?
কারোর বুঝতে কোনো সমস্যা? স্যার মোটর আচ্ছা। দুইটা কি শ্যাফট দ্বারা কানেক্টেড মেকানিক্যালি? হ্যাঁ, মেকানিক্যাল শ্যাফট দ্বারা কানেক্টেড। ইলেকট্রিক্যালি কি কানেক্টেড নাকি ইলেকট্রিক্যালি কানেক্টেড? ইলেকট্রিক্যালি কানেক্টেড বলতে দেখো যে এখানে যে মোটরের রোটর আছে, এই রোটরে তো 3 ফেজ উইন্ডিং আছে, তাই না? জি স্যার। এই 3 ফেজ উইন্ডিং এর মাথাটা অ্যাকচুয়ালি এই তিনটা ইয়ের সাথে কানেক্টেড। তাহলে এই রোটরে যে ভোল্টেজ ইনডিউস হচ্ছে সেটা স্লিপ রিং দিয়ে কি অ্যাকচুয়ালি এই মোটরের স্ট্যাটরে চলে আসতেছে না? জি স্যার। এই কথা বোঝা যাচ্ছে? এই জন্য এই রোটরের যে ফ্রিকোয়েন্সিতে ভোল্টেজটা ইনডিউস হচ্ছে সেই ফ্রিকোয়েন্সিটাই অ্যাকচুয়ালি এই মোটরের স্ট্যাটরে আসতেছে, তাই তো নাকি? জি স্যার। এখন কথা বোঝা যাচ্ছে? জি স্যার বোঝা যাচ্ছে। আচ্ছা, তো তাহলে আমরা এখান থেকে দেখতেছিলাম যেটা এফ প্রাইম সমান সমান হচ্ছে কি এস ইন্টু এফ। এস সমান সমান কি আমরা বলতে পারতাম সিনক্রোনাস স্পিড অফ মোটর এ, দ্যাট ইজ মাই এন এস এ মাইনাস এন ডিভাইডেড বাই এন এস এ মাল্টিপ্লাইড বাই এফ, তাই তো নাকি? কি ঠিক আছে না? ইয়েস স্যার। এখন দেখো এখানে রোটরের যে ফ্রিকোয়েন্সি, তাহলে এখানকার রোটরের মোটর বি এর যে স্ট্যাটর, এই স্ট্যাটরে যে সিনক্রোনাস স্পিড হবে সেই সিনক্রোনাস স্পিডটাকে আমরা যদি এন প্রাইম দ্বারা রিপ্রেজেন্ট করি, এন প্রাইম ইজ দ্য সিনক্রোনাস স্পিড অফ মোটর বি। তাহলে এই এন প্রাইম ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি 120 ওভার পি। এখানে কি এফ হবে না এফ প্রাইম হবে? এফ প্রাইম। এফ প্রাইম হবে না, কারণ মোটরের ইনপুটে যে ফ্রিকোয়েন্সিটা আসতেছে, এখানে যে কারেন্ট বা ভোল্টেজের যে ফ্রিকোয়েন্সি সেটাই তো মোটরের স্ট্যাটর ফ্রিকোয়েন্সি হুইচ ইজ মাই এফ প্রাইম। সো আমরা এটাকে লিখতে পারি এফ প্রাইম। তাহলে এই সেট থেকে আমি যদি এফ প্রাইমের ভ্যালুটা বসাই দিই তাহলে আমরা পাবো হচ্ছে 120। এফ এর পরিবর্তে আমরা যদি এটা বসাই দিই তাহলে লিখতে পারি এন এস এ মাইনাস এন ডিভাইডেড বাই এন এস এ মাল্টিপ্লাইড বাই এফ, তাই তো নাকি? এই পর্যন্ত ক্লিয়ার? স্যার এখানে স্যার কম্বাইন্ড রোটরি স্পিড ও সিনক্রোনাস স্পিড অফ মোটর বি এদের মধ্যে পার্থক্যটা কি? কি তোমার কথা বুঝি নাই। স্যার কম্বাইন্ড রোটরি স্পিড যে এন আর এন প্রাইম এদের মধ্যে পার্থক্য কি? এন প্রাইমের দুইটার ভিতরে পার্থক্য হচ্ছে দুইটার রিলেটিভ ফ্রিকোয়েন্সি। একটা হচ্ছে বেসিক্যালি আমরা পরে যেটা দেখব সেটা হচ্ছে এফ এন প্রাইম এবং এন, এই দুইটার ভিতরে কোনো অ্যাকচুয়ালি বেসিক্যালি কোনো পার্থক্য নাই, ঠিক আছে? কিন্তু আমরা যেটা বলতেছি, আমরা যখন একটা মোটরের স্পিড নিয়ে কথা বলি তখন রোটর স্পিড আর স্ট্যাটর স্পিড এই দুইটাকে তো আলাদা দিক করে ডিফারেন্সিয়েট করি নাকি? জি স্যার। কি করি না? জি স্যার করি, কিন্তু স্যার এখানে আমরা যে রোটর কানেক্ট করছি ওই রোটরের স্পিডটাই তো মূলত মোটর বি এর সিনক্রোনাস স্পিড। তুমি এখানে এই রোটরের যে স্পিড, এই স্পিডটাকে বলতেছো কি এন, তাই তো? জি স্যার। তাহলে এখন এই মোটরের জন্য একটা কি আছে স্ট্যাটর স্পিড আছে তো নাকি? জি স্যার। স্পিড থাকবে না? কি থাকবে তো? স্ট্যাটরের যে জি স্যার। রোটেটিং ফ্লাক্সের একটা স্পিড থাকবে না? জি স্যার থাকবে। সেটা কি এন এস এ নাকি? জি স্যার এনেছে। আর এখানে এইখানকার যে রোটর, এই রোটরের স্পিডটা কি এন তো নাকি? জি স্যার রোটর স্পিড এন। আচ্ছা, এই মোটরের ক্ষেত্রে যদি আমি বলি এই মোটরের রোটর স্পিড কি এন তো নাকি? কারণ দুইটা শ্যাফটই কি সেম স্পিডে ঘুরতেছে, কি তাই তো নাকি? জি স্যার। কিন্তু আমরা ইন্ডাকশন মোটরের প্রিন্সিপাল থেকে কি জানি যে রোটর স্পিড আর তোমার সিনক্রোনাস স্পিড এই দুইটা জিনিস কি আলাদা জিনিস তো নাকি? জি স্যার বুঝছি স্যার। তো তাহলে এখানকার যে স্ট্যাটর স্পিড
এই স্টার্টার স্পিডটা ডিপেন্ড করবে কার উপরে? এখানে যে সাপ্লাই ভোল্টেজ বা কারেন্ট আসতেছে তার ফ্রিকোয়েন্সির উপরে তো নাকি? জি স্যার। তাহলে সেই ক্ষেত্রে এইটার যে এই মোটরের যে ইয়ে স্পিড, সিনক্রোনাস স্পিড, সেই স্পিডটাকে আমরা বলতেছি হচ্ছে এন প্রাইম। কি এখন ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন তোমরা জিনিসটা দেখো যে এইখানকার রোটরের যে ফ্রিকোয়েন্সি, এখন তোমরা যদি এইখানে 2 নম্বর যে রোটরের যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি, এই রিলেটিভ ফ্রিকোয়েন্সি যদি বের করতে চাও, এফ ডাবল প্রাইম দ্যাট ইজ 2 নম্বর মোটরের রিলেটিভ ফ্রিকোয়েন্সি, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি কি, এন প্রাইম মাইনাস এন ডিভাইডেড বাই এন প্রাইম মাল্টিপ্লাইড বাই এফ। উপরের ইকুয়েশনে পি বসবে না? কি বসবে? পি, পোল সংখ্যা। ও আচ্ছা, হ্যাঁ, মাল্টিপ্লাইড বাই পি এ। পি এটা কি? মোটর এ এর পোল সংখ্যা। হ্যাঁ, পোল অফ মোটর এ। এটা হচ্ছে, এটা তো দ্বিতীয় মোটরের ক্ষেত্রে বের হ্যাঁ, এটা দ্বিতীয় মোটরের ক্ষেত্রে, সো এটা পিবি হবে। এটা পিবি, পোল অফ মোটর বি। ঠিক আছে তো নাকি? এখন কি ঠিক আছে তো নাকি? জি স্যার। এখন একটা জিনিস দেখো, বেসিক্যালি যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে আমরা যদি এমনি নর্মাল কথাই চিন্তা করি, এই দুইটা মোটরের কিন্তু বেসিক্যালি কোনো লোড নাই, কারণ এখানে আমি কোনো বেসিক্যালি লোড দিই নাই, এবং এই মোটরটা যেটা চালিত হচ্ছে সেটা হচ্ছে এখানকার রোটরের যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি দিয়ে চালিত হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে নো লোডিং অবস্থায় স্লিপের ভ্যালু কি থাকে? টেন্স টু কি? 1 স্যার। 0 নাকি? নো লোড অবস্থায় হচ্ছে যেটা এনআর, এই এনআরটা কি অলমোস্ট ইকুয়ালস টু কি হয়ে যায়? এনএস হয়ে যায়। এই নো লোড অবস্থায় মোটর কোন রিজনে কাজ করে? এই সমস্ত রিজনে কাজ করে না? মোটরের অপারেটিং রেঞ্জ কোনটা? এইটা তো নাকি? এই অংশটা তো নাকি? জি স্যার। তো যখন নো লোড থাকে তখন স্লিপ কি হয়ে যাবে? অলমোস্ট 0। জি এটাই তো নাকি? জি স্যার। জি স্যার। স্লিপ 0 হয়ে যায়, তাহলে আমরা এখানে এই টার্মটা যেটা আছে, এই টার্মটাকে কি বলতে পারি? 0। স্যার ওখানে ফ্রিকোয়েন্সি মানে পরের সমীকরণে ফ্রিকোয়েন্সি প্রাইম হতো না? কোনটায়? এখানে জি স্যার। না, এখানে প্রাইম আমরা ধরতেছি না কেন? দেখো, এই দেখো, এন প্রাইমটা ডিপেন্ড করতেছে কার উপরে? এই ফ্রিকোয়েন্সির উপরে না? জি স্যার। তাহলে ওই জন্য এখানে এফ আসছে। আমরা এন প্রাইমটাকে রিপ্রেজেন্ট করছি কি ইন টার্মস অফ এফ, নট এফ প্রাইম। যদি জি। প্রাইম লিখতেছি, কিন্তু অ্যাকচুয়ালি এফটাকে রিপ্রেজেন্ট করছি ইন টার্মস অফ কি? এফ দিয়ে। কি কি আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। আমরা এখানে এফ দিছি, কারণ তুমি যখন এখানে এনএস সমান সমান কি লেখো 120 এফ ওভার পি, তখন এই এফটা কি? সাপ্লাই ফ্রিকোয়েন্সি। এখানে তুমি এফ প্রাইম লিখতেছো ঠিকই, কিন্তু এই এফ প্রাইমটা কি ইন টার্মস অফ সাপ্লাই ফ্রিকোয়েন্সিতে আমরা রিপ্রেজেন্ট করছি না? জি স্যার। প্রাইমটা হচ্ছে ইন টার্মস অফ সাপ্লাই ফ্রিকোয়েন্সিতে রিপ্রেজেন্ট করতেছি, তো সো আমরা এখানে দেখাচ্ছি ওইটা। আমার কথাটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, তো তাহলে সেক্ষেত্রে এই টার্মটা যদি 0 হয়, আমরা বলতে পারি এফ প্রাইম শুড বি 0,
বা ইন আদার টার্মস আমরা বলতে পারি n প্রাইম মাইনাস n ওভার n প্রাইম শুড বি মাই 0। এখান থেকে আমরা লিখতে পারি n প্রাইম শুড বি n। যদিও এটা অ্যাপ্রক্সিমেট লেখার দরকার ছিল, তারপরে আমরা ধরে নিতে পারি যে অ্যাপ্রক্সিমেটলি হইলো জিনিসটা n এর সমান। তাহলে আমরা এখানে n প্রাইমের ভ্যালু কি পাইছি? n প্রাইমের ভ্যালু পাইছি হচ্ছে 120, এই ভ্যালুটা নাকি কি? n প্রাইমের ভ্যালু কি পাইছি এটা না? জি স্যার। জি স্যার। তাহলে এই এখানে আমি যদি এই ভ্যালুটা বসাই দিই, 120 NSA minus n multiplied by f divided by NSA multiplied by PB should be equals to n নাকি? কি তাই তো নাকি? জি স্যার। তাহলে এখান থেকে তুমি যদি এখানকার যে n এর টার্মটা, এই n এর টার্মটাকে তুমি যদি ওই পাশে নিয়ে যাও, এখানে দেখো n ছাড়া টার্ম কোনটা আছে? 120 multiplied by NSA divided by NSA multiplied by PB, এখানে মাল্টিপ্লিকেশন হিসাবে আসবে হচ্ছে f should be equals to, এখানে যদি n টার্মটাকে তুমি ওই পাশে নিয়ে যাও তাহলে কি হবে? n এর সাথে যোগ আকারে আসবে কত? এই টার্মটা নাকি? তাহলে n into f divided by NSA multiplied by PB। ও সামনে আবার তোমার কি আছে? 120 আছে, সো এটা সব আকারে আসবে হচ্ছে 120। কি আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে আমরা যেটা লিখতে পারি, এই 120f by PB, এই NSA কেটে গেল, তাহলে এখানে দেখো এই 120f by PB এখানে থাকবে। সো 120f by PB ইকুয়ালস টু, আমার এখানে যদি আমি সব কয়টাকে হচ্ছে সিম্পলিফাই করি তাহলে n ইকুয়ালস টু লিখতে পারি 1 প্লাস 120f ডিভাইডেড বাই PB মাল্টিপ্লাইড বাই NSA নাকি? এটা তো লেখা যায় ইয়েস স্যার। নাকি? জি স্যার। এখন তুমি যে জিনিসটা খেয়াল করো সেটা হচ্ছে NSA সমান সমান কি ছিল? NSA টাকে আমরা লিখতে পারি কি? NSA এটাকে আমরা লিখতে পারি কি 120f ওভার PA না? জি স্যার। মোটরের যে স্ট্যাটার ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লাইড বাই 1 নম্বর মোটরের যে নাম্বার অফ পোল, এটা ইকুয়ালস টু তো NSA নাকি? কি ঠিক আছে না? জি স্যার। তাহলে এখান থেকে আমরা এখানে লিখতে পারি, দেখো 120f ওভার PB should be equals to n multiplied by 1 plus 120f over PB multiplied by 1 over এই NS এর মানটা এখানে বসাই দাও, তাহলে পাবা হচ্ছে 120f ওভার কি PA নাকি? তাহলে এই 120 যদি কাটাকাটি করে ফেলো তাহলে ফাইনালি এখানে যেটা থাকবে n মাল্টিপ্লাইড বাই 1 প্লাস PA ওভার PB। কি তাই তো নাকি? ইয়েস স্যার। কি আমার কথা কি তোমরা বুঝতেছো নাকি খালি ইয়েস স্যার করতেছো? না স্যার বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে
আমরা ফাইনালি লিখতে পারি দেখো 120f over pb should be equals to n multiplied by pa plus pb divided by কি তাই তো নাকি? জি স্যার। তাহলে উভয় পক্ষ থেকে পিবি কেটে দাও। আমরা n ইকুয়ালস টু লিখতে পারি 1f ওভার pa প্লাস pb। আগে যদি একটা মোটর থাকতো তাহলে এখানে সিনক্রোনাস স্পিড বা রোটর স্পিডের ইকুয়েশনটা হইতো কি 1 মাইনাস s। যদি একটা রোটর হইতো বা একটা মোটর থাকতো সেই ইকুয়েশনটা হইতো হচ্ছে 120f ওভার pa। এটাই তো হইতো নাকি যদি শুধু একটা মোটর থাকতো। কিন্তু এখানে দুইটা মোটর ক্যাসকেডিং এর কারণে হইছে কি স্পিড যেটা আছে দুইটা মোটরের যে পোল সংখ্যা আছে সেটা নিচে কি হয়েছে ডিভাইড হয়ে গেছে তো নাকি? जी सर। তাহলে কি স্পিড ক্যাসকেডিং কানেকশনে কমবে না বাড়বে? কমবে স্যার। কমবে। তাহলে আমরা এই ক্যাসকেডিং কানেকশনের মাধ্যমে কি করতে পারি স্পিডটাকে কি করতে পারি কমায় দিতে পারি। কি আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা স্যার এফ ডাবল প্রাইমের এখানে এই সূত্রটাতে মূলত তো এখানে ফ্রিকোয়েন্সি সাপ্লাই পাচ্ছে হচ্ছে এফ প্রাইম মোটর হতে। কোনটা এই জায়গাটায়? জি স্যার। হ্যাঁ এই জায়গাটায় কি আছে স্যার এখানে তো মূলত এই যে এফটা দিবেন এটা তো মূলত মোটর বি থেকে এফ প্রাইম সাপ্লাই পাচ্ছে। হ্যাঁ এফ প্রাইম সাপ্লাই পাচ্ছে কিন্তু এখানে এই এফ প্রাইমটা অ্যাকচুয়ালি ইন টার্মস অফ আমরা কি এই এফ দ্বারা রিপ্রেজেন্ট করছি না? তাহলে তো এফ প্রাইমের মান এটা বসালে ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ বসাইতে পারো কিন্তু আলটিমেটলি আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে যে তুমি যখন 120f/p লেখো তখন এই স্পিডটা আর এখানে সাপ্লাই ফ্রিকোয়েন্সি এই দুইটার মাঝখানে রিলেশন থাকে কি তাই তো? জি স্যার। এখন তুমি যখন এখানে n প্রাইম লিখতেছো n প্রাইম ডিপেন্ড করতেছে কার উপরে? এই ইকুয়েশন থেকে আমরা বুঝতেছি কার উপরে f এর উপরে ডিপেন্ডেন্ট নাকি? জি স্যার। সেই জন্য আমরা এখানে f টাকে নিয়ে আসছি কারণ এখানকার যে n প্রাইম ডিপেন্ডেন্ট করে কার উপরে? এফ এর উপরে। এবার বুঝতে পারছি। তাহলে আমরা 2 নম্বর মেথডটাও দেখলাম যে কিভাবে দুটো অপারেটিং মোটরস কে ক্যাসকেড কানেকশনের মাধ্যমে আমরা স্পিডটাকে কমাই দিই। এখানে কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার। স্যার এখানে প্রথমে যে আমরা স্লিপটা দেখছিলাম NSA - n ডিভাইড বাই NSA, পরবর্তী f ডাবল প্রাইমের ক্ষেত্রে যে স্লিপটা দেখলাম n প্রাইম - n ডিভাইড বাই n প্রাইম, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? কোন জায়গায় দেখলাম? প্রথমে তো এখানে এইটা নাকি? জি স্যার। হ্যাঁ আর কোন জায়গায়? পার্ট হচ্ছে যে n প্রাইম - n ডিভাইড বাই n প্রাইম। আমি একটু ইয়েটা নিয়ে যাই কাটছটটা নিয়ে যাই তুমি বলো কোন জায়গায় আমি বুঝতে পারতেছি না তোমার কথাটা। ওই যে n প্রাইম - n ডিভাইড বাই n প্রাইম, ওটাও তো একটা স্লিপ। এইটা? জি স্যার। আচ্ছা দেখো এইটা তো তোমার এখানে মোটরের যে ফ্রিকোয়েন্সি ছিল সেই ফ্রিকোয়েন্সিটা ছিল এফ নাকি? এই মোটরের যে স্ট্যাটর ফ্রিকোয়েন্সি সেটা তো এফ নাকি? জি স্যার। আর মোটরের ফ্রিকোয়েন্সি আর রোটরের ফ্রিকোয়েন্সি কি সেম থাকে? না স্যার। তো সেখানে আমরা লিখছি এফ প্রাইম রোটর ফ্রিকোয়েন্সি। এখন রোটরটাই যেহেতু এখানকার মোটরে ফিট করতেছে সেই মোটরের ফ্রিকোয়েন্সিটা হবে কি এফ প্রাইম। এখানে মোটরের স্ট্যাটর আর রোটরের ভিতরে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স আছে তাহলে এখানকার মোটর আর রোটরের ভিতরে তো ফ্রিকোয়েন্সি ডিফারেন্স হওয়ার কথা নাকি?
হওয়ার কথা তো নাকি? জি স্যার। এখন বুঝতে পারতেছো কি ডিফারেন্স? জি স্যার, বুঝছি স্যার। হ্যালো স্যার। বলো। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, ইমরান যেখানে প্রশ্ন করলো স্যার তার পরের লাইনটাতে আমরা লিখছি স্যার এফ ডাবল প্রাইম সমান এন প্রাইম মাইনাস এন ডিভাইডেড এন প্রাইম ইনটু এফ। স্যার এখানে আমরা এফ প্রাইম না লিখে শুধুমাত্র এফ লিখলাম। আপনি বলছেন যে এখানে আমরা এফ প্রাইমটাকে এফ এর টার্মে প্রকাশ করছি আর কি স্যার, কিন্তু স্যার দুইটার মান তো একই না, শুধু কি টার্মে প্রকাশ করলেই আমরা এভাবে লিখতে পারবো? হ্যাঁ, কারণ হচ্ছে তোমার এই যে এনএসটা ডিপেন্ড করে কার উপরে? ফ্রিকোয়েন্সির উপরে নাকি? ইয়েস স্যার। তুমি কি এখানে তো 120/p এটা তো কনস্ট্যান্ট, জি স্যার। তাহলে তুমি লিখতে পারো কি এনএস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এফ নাকি? এফ রাইট স্যার। হ্যাঁ, তো তাহলে এখানে এন প্রাইম যেটা আছে, এন প্রাইমটা এখন প্রপোর্শনাল টু কি, এফ না এফ প্রাইম? যদি এটা এফ প্রাইম, কিন্তু এটা অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট কার উপরে? এফ এর উপরে নাকি? স্যার আমরা বলতে পারি, জি স্যার আমি বুঝতে পারছি যে এন প্রাইমটা যদি এফ প্রাইমের সাথে সমানুপাতিক হয় আবার এফ প্রাইমটা হচ্ছে এফ এর সাথে সমানুপাতিক, হুম, তাহলে আমরা লিখতে পারি, কিন্তু কিন্তু স্যার সমান। দুইটার কনস্ট্যান্ট তো তোমার সেম না। সেম। স্যার এটাই, জি স্যার এটাই তো প্রশ্ন আচ্ছা স্যার। ঠিক আছে, তোমার কথা আমি বুঝছি। এখন তুমি একটা জিনিস খেয়াল করো যে এখানকার রোটরের যে ফ্রিকোয়েন্সি এফ প্রাইম, এটাকে আমরা লিখি কি এস ইনটু এফ। এফ। জি স্যার। আচ্ছা, এফটা কি স্ট্যাটর ফ্রিকোয়েন্সি, এফ প্রাইমটা কি রোটর ফ্রিকোয়েন্সি, তাই তো? ইয়েস স্যার। এখন তোমার কথা অনুসারে স্যার এফ প্রাইম লিখলেন, এই এফ ডাবল প্রাইম, আর এখানে এফ প্রাইম লিখলেন, এই দুইটা তাহলে তো ডিফারেন্ট হওয়ার কথা, তাই না? জি স্যার। কিন্তু বাহ্যিকলি দেখো যে আমার এখানে এফ প্রাইম আর এফ ডাবল প্রাইম এই দুটার ভিতরে কি কোনো পার্থক্য আছে? স্যার এই পার্থক্যটা কেন নাই? এই কারণে যে স্যার দুইটা শেপ একই এরকম। দুইটা শ্যাফট একই, এবং এখানকার দেখো এইখানে তোমার মোটরের ফ্রিকোয়েন্সির কারণে এই রোটরটা ঘুরতেছে, তাই না? ইয়েস স্যার। এই মোটরের ফ্রিকোয়েন্সির কারণে তো এই রোটরটা ঘুরতেছে নাকি? ইয়েস স্যার। তার কারণে এখানকার এফ প্রাইম, এফ আর এফ প্রাইম এই দুটোর ভিতরে পার্থক্য অবশ্যই থাকতে হবে, তাই তো? ইয়েস স্যার। কিন্তু এই মোটরের ঘোরার উপরে কি এই শ্যাফটের রোটেশনটা ডিপেন্ডেন্ট? ডিপেন্ডেন্ট স্যার, একই শেপ যেহেতু। মানে আমি যেটা বলতেছি যে এই রোটরের স্ট্যাটর ফ্রিকোয়েন্সি না পেলেও কি এই মোটরটা এন স্পিডে ঘুরতো না, যেহেতু কমন শ্যাফট আছে? জি স্যার। হ্যাঁ হ্যাঁ। কি ঘুরতো তো নাকি? ইয়েস স্যার। তার মানে কি এই এফ প্রাইম আর এফ এই দুইটা কি ডিফারেন্ট হওয়া জরুরি? না স্যার। তো আমরা বেসিক্যালি এই মোটরের যেভাবে আমরা কনসিডার করতেছি এই মোটরটাও ঠিক সেম ভাবে কনসিডার করতেছি ম্যাথমেটিক্যালি, কিন্তু আসলে এখানে এফ প্রাইম এবং এফ ডাবল প্রাইম এই দুটার মধ্যে বেসিক্যালি কোনো পার্থক্য নেই। স্যার এখন বুঝতে পারছি স্যার, কিন্তু স্যার আসলে আমরা তো ম্যাথমেটিক্যালি মানে ওভাবে বুঝতে পারতাম না, আপনি যেভাবে বললেন এখন বুঝতে পারছি স্যার। জিনিসটা হচ্ছে আমরা আইডিওলজিটা কনসিডার করছি দুইটা মোটরের সেম, কিন্তু অ্যাকচুয়ালি একটা মোটর তার স্ট্যাটর ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট, আরেকটা মোটর তার স্ট্যাটর ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট না। স্যার এই মোটরগুলো কি আলাদা হয় যেহেতু কম্বাইন্ড শেপ? মোটরগুলো আলাদা বলতে কি মিন করতেছে, একই টাইপের নাকি? স্যার যেমন এই যে রোটরের কম্বাইন্ড শেপ, হুম, সেক্ষেত্রে মোটরের গঠন। আমি মোটরের গঠন বলতে আসলে তুমি ফিজিক্যাল কনস্ট্রাকশনের কথা বলতেছো, এটা তো অ্যাকচুয়ালি ওইভাবে আমার জানা নেই যে ফিজিক্যালি হয় কিনা, তবে দুইটাই ধরো কাইন্ড অফ ইন্ডাকশন মোটর, এইটুকু আমি বলতে পারি তোমাদেরকে।
আচ্ছা স্যার, এখানে দেখলাম আমরা সর্বশেষ যে ইকুয়েশনটা আসলো, পোলগুলো যোগ হয়ে স্পিডটা কমে কমে গেল। যদি কোনোভাবে পোলগুলো বিয়োগ হয় তাহলে তো স্পিড বেড়ে যাবে, হ্যাঁ সেক্ষেত্রে অবশ্যই। কানেকশনটা কেমন হবে? হুম, তুমি যদি পোলগুলার কানেকশন বিয়োগ করতে পারো ডেফিনেটলি ইয়ে বেড়ে যাবে, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে কানেকশনটা কেমন হবে? সেই ক্ষেত্রে কানেকশন কেমন হবে আমার জানা নেই, আমি ওইভাবে কখনো চিন্তা, তবে ডেফিনেটলি এটা করা যাবে। কেমন হবে কিভাবে হবে এটা অ্যাকচুয়ালি আমার জানা নেই, এখন পর্যন্ত আমি করে নাই। তবে যেভাবে এখন আমরা যেভাবে করতেছি এইভাবে ডেফিনেটলি হবে। আমি এটা মানে এভাবে চিন্তা করি নাই তো, আমি এইভাবে বলতে পারবো না, কারণ আমাকে ম্যাথমেটিক্যালি প্রুফ করে দেখতে হবে। জি স্যার, ধন্যবাদ। আর কারো কোনো কোশ্চিন? আচ্ছা, এখন আমরা এই দুইটা জিনিস পড়লাম, এখন আসো আমরা থার্ড যে মেথড আছে এই মেথডটা নিয়ে একটু আলোচনা করি। এখন একটা সার্কিটের কথা চিন্তা করো, পিওরলি রেজিস্টিভ সার্কিটের কথাই চিন্তা করো। এখানে কারেন্ট আছে আই, এখানে ভোল্টেজ আছে ভি, আর এখানে আর। তাহলে এই আর ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি ভি বাই আই না? এটাই আর ইকুয়াল টু আমরা লিখতে পারি কি ভি বাই আই তো নাকি? জি স্যার। এখন তোমার অন রোটর যে ইন্ডাকশন মোটর, এই অন রোটর ইন্ডাকশন মোটরের যে শ্যাফট আছে এই শ্যাফটের উপরে কি থাকে, স্লিপ রিং থাকে তো নাকি? এবং এই স্লিপ রিং থেকে তুমি বাইরে কি করতে পারো, রেজিস্ট্যান্স কানেক্ট করতে পারো নাকি, কি তাই না? কি আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখন এই মোটরের যে রোটর আছে, আমি যদি একটা ফেজের কথা চিন্তা করি তাহলে এটা দেখতে কি অ্যাকচুয়ালি এখানে একটা ইনডিউস ভোল্টেজ হচ্ছে যেটাকে আমরা বলতেছি SE2, তার একটা ইয়ে আছে রেজিস্ট্যান্স আছে যেটাকে আমি বলতেছি R2, বা এখানে হচ্ছে X2 আছে। আর এই মাথাটা কি অ্যাকচুয়ালি এই মাথাটা যেটা বের হয়ে আসছে, এখানে তুমি বাইরে থেকে রেজিস্ট্যান্স লাগাই দিতে পারো। এখন এখানে যে ইম্পিডেন্স আছে জেড, তো জেড বা তুমি শুধু যদি আর এর কথাও চিন্তা করো, আমি জেডই ধরতেছি, আর এর কথাও চিন্তা করা যায়। তো তুমি যদি এখানে একটা রেজিস্ট্যান্স লাগাও আর, তাহলে কি টোটাল আর কি এখন বেড়ে যাচ্ছে না, যেটা অন রোটর ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমরা কাজ করি। আর প্লাস আর এটা হচ্ছে কি এখন টোটাল রেজিস্ট্যান্স নাকি? কি তাই তো নাকি?
জি স্যার। আচ্ছা, এখন এই টোটাল রেজিস্ট্যান্সটা বাড়লে এখানে কারেন্ট যেটা আছে আই, এই কারেন্টটা কি কমে যাবে না? কমবে। কি কমবে তো নাকি? যেটা আমরা এই ইকুয়েশন থেকে দেখতেছি যে রেজিস্ট্যান্স যদি বাড়তে হয় কারেন্টটা ডেফিনেটলি কি করতে হবে, কমতে হবে ফর দ্য সেম অ্যামাউন্ট অফ কি ভোল্টেজ, কি তাই তো নাকি? জি স্যার। আচ্ছা, এখন এখন তুমি এই রেজিস্ট্যান্সটাকে না বাড়াই, তুমি যদি এখন একটা এমন কাজ করো যে ধরো এইটার এই যে কারেন্টটা যাচ্ছিল এর অপোজিট দিকে তুমি যদি একটা ভোল্টেজ দাও, তাহলে কি সার্কিটের টোটাল ভোল্টেজটা কি হবে? কমবে স্যার। কমবে স্যার। কমবে। কমবে তাহলে স্যার। এই কারেন্টটা কি কমবে না বাড়বে? কারেন্টটা কম। কারেন্টটা যদি কমে তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা আছে সেই রেজিস্ট্যান্সের মানটা কি বাড়বে স্যার। বাড়বে। পারবে স্যার। বাড়বে না? জি স্যার। আমি যদি এই ভোল্টেজ সোর্সটাকে এখানে কানেক্ট করে দিই এক্সটার্নালি, তাহলে এইটা অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্টলি এই ইকুয়েশন থেকে যেটা দেখতেছি ফর দ্য সেম অ্যামাউন্ট অফ ভোল্টেজ কারেন্টটা কি হয়ে যাবে, কমে যাবে। তো কমে গেলে রোটরের যে রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্সের ইফেক্টিভ রেজিস্ট্যান্সের পরিমাণ কি হয়ে যাবে, বাড়বে স্যার। বেড়ে যাবে তো নাকি? জি জি স্যার। স্যার। তা রেজিস্ট্যান্সের মান বাড়লে কি হবে, স্লিপ কি হবে, বাড়বে না কমবে? কমবে স্যার। কমবে স্যার। পাগল, রেজিস্ট্যান্স বাড়লে কি স্লিপ কমে? জি স্যার, বাড়বে পারবে স্যার। স্যার। বাড়বে। তো সেম ইয়ার জন্য যতই তুমি এটা কি R1 এটা R2 নাকি, যখন R2 ইজ গ্রেটার দেন R1 তাহলে এটার জন্য যে স্লিপ R2 এর জন্য স্লিপ কি হবে, তার থেকে বেশি হবে। স্লিপ বাড়া মানে কি, জি রোটর স্যার, পারবে স্যার। কমবে নাকি? জি স্যার। কি তাই তো নাকি? জি স্যার। এখন তুমি যদি সেম ঘটনাটাই উল্টা ভাবে ঘটাও, উল্টা ভাবে ঘটাও মানে তুমি যদি এখন এখানে উল্টা ভাবে সোর্স লাগাও, তাহলে কি এখন কারেন্ট কমবে না বাড়বে? কমবে স্যার। এই সোর্স আর এই সোর্স কারেন্ট দুটো কি বাড়বে হয়ে গেছে, অ্যাডিটিভ হয়ে গেছে না? জি স্যার। জি স্যার। তাহলে নিড ইফেক্টটা কি, কারেন্টটা বাড়বে নাকি? জি স্যার। তা কারেন্টটা বাড়লে ইফেক্টিভ রেজিস্ট্যান্সটা কি হচ্ছে, ইয়েস স্যার। ইফেক্টিভ রেজিস্ট্যান্সটা কি হবে, কমবে। কমবে। রেজিস্ট্যান্স কমলে তখন কি স্লিপ বাড়বে না কমবে? কমে যাবে স্যার। কমে যাবে। স্লিপ কমে যাবে, স্পিডের পরিমাণ কি হবে, কমবে স্যার। বাড়বে। তাহলে এভাবে আমরা ভোল্টেজ ইনজেকশন, যেহেতু আমরা বাইরে থেকে একটা এক্সটার্নাল ফোর্স, এক্সটার্নাল যে সোর্স আছে এটাকে রোটরের ভিতরে ইনজেক্ট করতেছি, বা এই ভোল্টেজটাকে যেহেতু রোটরের সার্কিটের ভিতরে ইনজেক্ট করতেছি, তো এই জন্য বলতেছে এটাকে ইনজেক্টিং অ্যান ইএমএফ ইন দা রোটর সার্কিট, অ্যান্ড কনসিকুয়েন্সেসটা কি, যে এই সার্কিটটা মানে ইয়ের মাধ্যমে আমরা যে ইফেক্টিভ যে রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্সটাকে আমরা কি করতেছি, রেজিস্ট্যান্সটাকে আমরা কি করতেছি, স্যার কমাই দিচ্ছি স্যার। নাকি? এটাই তো নাকি? জি স্যার। এইটা নরমালি যেটা করা হয় সেটা হচ্ছে যে এখানকার ভোল্টেজটা তো এসি, তো এখানে যদি তুমি এটা যদি রোটরের ভোল্টেজ হয় তাহলে তুমি যদি এই রেজিস্ট্যান্সের মানটা বাড়াইতে চাও তাহলে এই ভোল্টেজের ঠিক অপোজিট একটা ভোল্টেজ এখানে দিতে হবে, যাতে এই দুটোকে যোগ করলে ইফেক্টিভ ভোল্টেজটা কমে যায়। তো ভোল্টেজটা ইফেক্টিভ ভোল্টেজটা কমে গেলে রেজিস্ট্যান্সের মানটা ইকুইভ্যালেন্টলি বাড়তে থাকে।
তার মানে যদি আমার রেজিস্ট্যান্সের মান ইফেক্টিভ রেজিস্ট্যান্স মান বাড়াইতে হয় তাহলে দুইটাকে কি করতে হবে, একটা আরেকটার কি হতে হবে, ফেজ অপোজিট হওয়া লাগবে, কি তাই তো নাকি? স্যার এটা একটু আরেকবার বলেন স্যার, বুঝে নিয়েছি। এর আগেরটা আমরা দেখতেছিলাম কি, যে যদি এরকম হয় তাহলে কি একটা আরেকটাকে কি করতেছে, অপোজ করতেছে তো নাকি? এইদিকে কারেন্ট যাচ্ছে, এইদিকে কারেন্ট দিবে নাকি? দুইটা একটা আরেকটা কি অপোজিং নাকি, তাই তো? জি স্যার। জি স্যার। অপোজিং হলে কি হইতে হবে, একটার ফেজ যেদিকে আছে আরেকটার ফেজ ঠিকঠাক কি হইতে হবে, বিপরীত। বিপরীত হতে হবে। এবং এর কনসিকুয়েন্স রেজাল্টে কি হবে, ইফেক্টিভ রেজিস্ট্যান্স যেটা আছে সেটা কি হবে, বাড়বে নাকি? জি স্যার। আর যদি এটার উল্টা করো, তাহলে কি হবে, জি স্যার বুঝা গেছে, কারেন্ট বাড়বে তখন রেজিস্ট্যান্সটা কমবে স্যার। ইফেক্টিভ দুইটাকে যদি ফেজ ইন ফেজে রাখো তাহলে নিট কারেন্ট বাড়বে, আর নিট কারেন্ট বাড়লে ইফেক্টিভ রেজিস্ট্যান্সের মান কি হয়ে যাবে, কমে যাবে স্যার। কি বোঝা গেছে? জি স্যার বুঝা গেছে। আচ্ছা, এটা গেল রোটর সাইডে আমরা কিভাবে স্পিডটাকে আমরা কন্ট্রোল করতে পারি। এখন আমরা যদি স্ট্যাটর পোর্শনের কথা নিয়ে চিন্তা করি, কি ক্লাস কি বোরিং লাগতেছে? না স্যার। না স্যার, ভালো লাগতেছে। স্ট্যাটর পোর্শনে আমরা কিভাবে হচ্ছে স্পিডটাকে কন্ট্রোল করতে পারি। এক নম্বর হচ্ছে যদি আমরা ভোল্টেজটাকে ভ্যারি করি, দুই নম্বর হচ্ছে যদি আমরা সাপ্লাই ফ্রিকোয়েন্সিটাকে ভ্যারি করি, আর তিন নম্বর হচ্ছে আমরা যদি স্ট্যাটর পোলটাকে চেঞ্জ করতে পারি। এই দুইটা অ্যাকচুয়ালি যে প্রিন্সিপালে কাজ করে সেটা হচ্ছে এনএস সমান সমান হচ্ছে 120 f/p, কারণ তোমার এনআর যেটা আছে সেটা হচ্ছে 1 - s 120 f/p, এই নীতিতে চলে। সো সাপ্লাই ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলে তুমি দেখতে পাচ্ছ ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলে তোমার এনআরটা চেঞ্জ হয়ে যাবে, আর তুমি যদি স্ট্যাটর নাম্বার অফ পোলস যদি চেঞ্জ করো তাহলেও তোমার কি হবে, এনআর এর ভ্যালুটা চেঞ্জ হবে, কি হবে তো নাকি? জি স্যার। আর ভোল্টেজের ইফেক্টটা কি, ভোল্টেজের ইফেক্টটা কি? স্যার এটা কি টর্কের সাথে সম্পর্কিত হবে? স্যার ভোল্টেজ বাড়লে স্যার স্পিড বাড়বে। আমরা যেটা দেখছিলাম যে এইটা ধরো একটা ভোল্টেজের জন্য টর্ক স্পিড কার্ভ V1, সেম কার্ভটাই আমি যদি V2 এর জন্য দিই, এটা V2, সেম কার্ভটাই যদি আমি V3 এর জন্য দিই, এটা হচ্ছে V3 নাকি? যেখানে
V3 greater than V2 greater than V1 নাকি কি তাই তো নাকি Yes, sir. জি স্যার। তো এখন দেখো আমার যদি অ্যাকচুয়ালি লোডটা নরমালি থাকে কোন রেঞ্জে এই রেঞ্জে নাকি কি তাই তো নাকি আমার ইন্ডাকশন মোটর কাজ করে কোন রেঞ্জে লিনিয়ার রেঞ্জে নাকি এই ইন্ডাকশন মোটর কোন রেঞ্জে কাজ করে ম্যাক্সিমাম টর্কের আগের রেঞ্জে যে রেঞ্জে আমার কার্ভটা হচ্ছে কি লিনিয়ার এই রেঞ্জে তো কাজ করে নাকি जी सर। তোমাদেরকে পড়ানো হয় নাই जी सर। जी सर। এখন ধরো আমার এখানে একটা লোড আছে এটা হচ্ছে আমার টিএল এটা হচ্ছে আমার টর্ক এখন এইখানে যে লোডটা আছে এটা এই পজিশনে কাজ করতেছে তাহলে এটা হচ্ছে সে আমার S1 স্লিপ যেটা হঠাৎ করে যদি আমি এখন এখানে V1 থেকে যদি V2 ভোল্টেজে যাই তাহলে স্লিপটা কি হবে এইটা হবে নাকি जी सर। যদি V3 পজিশনে যাই তাহলে এখানে কি হবে স্লিপটা S3। S3 হবে নাকি जी सर। এখন দেখো তো এই স্লিপের যে চেঞ্জ এই চেঞ্জটা কি খুব ড্রাস্টিক চেঞ্জ ना सर, খুবই কম। কম স্যার। খুব কম তাই না जी सर। जी सर। এই জন্য ভোল্টেজের মাধ্যমে আমরা স্পিডটাকে চেঞ্জ ঠিকই করতে পারি কিন্তু এই চেঞ্জ অফ স্পিডটা কি খুবই কম। কি আমার কথা বোঝা যাচ্ছে কি আমার কথা বোঝা যাচ্ছে জি স্যার। जी सर। 5 মিনিট ব্রেক নিবা নাকি মনে হচ্ছে ক্লাস বোরিং হয়ে গেছে তোমাদের কাছে না স্যার, বোরিং হয়নি স্যার। আচ্ছা এখন তাহলে ভ্যারিং ভোল্টেজের মাধ্যমে আমরা সেরকম স্পিডে চেঞ্জ করতে পারছি না কিন্তু ফ্রিকোয়েন্সি চেঞ্জের মাধ্যমে আমরা সেই জিনিসটাকে ইজিলি হচ্ছে ইয়ে করতে পারি অ্যাচিভ করতে পারি যদি এখানে আমার একটা ফ্রিকোয়েন্সি কার্ভ থাকে যদি তোমার ফ্রিকোয়েন্সির মান কি হয় কমায় দাও তাহলে এটা সে শিফট করে কোথায় আসবে এরকম একটা জায়গায় আসবে আর তুমি যদি ফ্রিকোয়েন্সির মান বাড়ায় দাও তাহলে এটা শিফট করে কোথায় আসবে এরকম জায়গায় আসবে নাকি তাই তো নাকি তো সেম অ্যামাউন্ট অফ লোড টর্কের জন্য তুমি কি স্পিডটাকে তো এই স্লিপ যেটা আছে স্লিপটাকে তো কি ওয়াইড রেঞ্জে ভ্যারি করতে পারবা নাকি जी सर। এই জিনিসগুলো করাইছি না তোমাদের जी सर। जी सर। তো তাহলে এখানে ভ্যারিং ভোল্টেজ আর সাপ্লাই ফ্রিকোয়েন্সি এই দুটাকে আমি বেশি তোমাদের ডিপলি আজকে পড়াচ্ছি না কারণ এটা আমি অলরেডি তোমাদের আগের ক্লাসে হচ্ছে ইয়ে করছি পড়াইছি আজকে যেটা পড়াবো মেইনলি সেটা হচ্ছে স্ট্যাটর পোল চেঞ্জ স্ট্যাটর পোল চেঞ্জটা আমরা কি করতে পারি স্ট্যাটর পোল চেঞ্জ অ্যাকচুয়ালি আমরা দুইটা ওয়েতে করতে পারি স্ট্যাটর পোল চেঞ্জ যেটা আছে সেটা আমরা মাল্টিপল ওয়েতে করতে পারি একটা হচ্ছে মাল্টিপল লেয়ার উইন্ডিং আরেকটা হচ্ছে
consequent pole change. মাল্টিপল লেয়ার উইন্ডিং এটা কি? এটা হচ্ছে ধরো যে তোমার একটা যে রোড আছে, মোটর আছে, এই মোটরের যে স্টার্টার উইন্ডিং আছে, এখানে একটা উইন্ডিং না রেখে আমি ধরো এখানে একটা উইন্ডিং না রেখে আমি রাখছি কি দুইটা লেয়ার উইন্ডিং, এবং এই উইন্ডিংটা যতগুলো পোলের জন্য ওয়াইন্ড করা, ধরো এটা যদি আমার 4 পোলের জন্য হয় উইন্ড করা, তাহলে তুমি এখানে এটা ধরো 6 পোলের জন্য উইন্ড করা। তাহলে আমরা যদি এই উপরের লেয়ার যে উইন্ডিং আছে এই উইন্ডিংটাকে যদি সাপ্লাই দিই, তাহলে কি এই উইন্ডিং এর জন্য যেহেতু এটা 6 পোলের জন্য হচ্ছে ইয়ে করা, মানে উইন্ডিং গুলো হচ্ছে স্লটে প্লেস করা, তাহলে এখানে যে সিনক্রোনাস স্পিড তৈরি হবে ns, এটা কি হবে 120f ওভার p, তাহলে কি 120 মাল্টিপ্লাইড বাই 50 ডিভাইডেড বাই কি 6 হবে নাকি? জি স্যার। তার মানে স্পিড কত হবে? 1000 rpm। 1000 rpm। আবার কানেকশনটাকে যদি এখান থেকে খুলে আমি যদি নিচে দিই, নিচেরটাই দিই, তাহলে এই নিচের উইন্ডিংটা যেহেতু 4 পোলের জন্য কানেক্টেড বা 4 পোলের জন্য হচ্ছে ওয়াইন্ডিং করা, তাহলে সেই ক্ষেত্রে সিনক্রোনাস স্পিড কি হবে? এটাকে p1 বলো, এটাকে p2 বলো, তাহলে সেক্ষেত্রে কি হবে 120 মাল্টিপ্লাইড বাই 50 ডিভাইডেড বাই 4, 1500 rpm। 1500 rpm নাকি? জি স্যার। তো তাহলে এরকম মাল্টিপল লেয়ার অফ উইন্ডিং, যেটা বিভিন্ন উইন্ডিং এর নাম্বার অফ পোলস হচ্ছে ডিফারেন্ট, এবং আমরা সুইচিং এর মাধ্যমে এট এ টাইম একটা উইন্ডিং কে কানেকশন দিয়ে আমরা কি করতে পারি, সিনক্রোনাস স্পিডটাকে ভ্যারি করতে পারি, এবং সিনক্রোনাস স্পিড ভ্যারিয়েশনের সাথে সাথে আমার কি হবে, রোটর স্পিড যেটা আছে সেই রোটর স্পিডটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। কি আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। কিন্তু মাল্টিপল লেয়ার উইন্ডিং এ তুমি যত ভ্যারিয়েশন অফ স্পিড আনতে যাবা ততগুলো কি করতে হবে, লেয়ার অফ উইন্ডিং কানেক্ট বাড়াতে হবে স্যার। স্যার একসাথে দুটাই ব্যবহার করা যাবে না জি? না, এটা হচ্ছে সেট বাই সেট, একটা আরেকটার সাথে ইনসুলেটেড থাকে। যখন তুমি কানেকশন দিবা ওই লেয়ার অফ উইন্ডিং এর সবকটা একসাথে কানেকশন দিবা, আবার যখন আরেক সেটকে কানেকশন দিবা তখন সবকটা লেয়ারকে আরেকটা সেটের সাথে কানেকশন দিবা। তো মাল্টিপল লেয়ার উইন্ডিং এর একটা বড় অসুবিধা যেটা, সেটা হচ্ছে যে দেখো সিঙ্গেল লেয়ারের জায়গায় আমার এখানে ডাবল লেয়ার উইন্ডিং ইউজ করা লাগতেছে, তাহলে কি আমার যে উইন্ডিং কোর বেশি লাগবে স্যার। কস্ট কি আমার বেশি লাগবে না? কোরগুলো কি হইতে হবে, ডিপ স্লটেড হইতে হবে, তার মানে কনস্ট্রাকশন আমাকে কি করতে হবে, স্টার্টার কনস্ট্রাকশন অনেক কি হয়ে যাবে, কস্ট কি হবে, অনেক হাই হবে নাকি? জি স্যার। উইন্ডিং আমি বাড়াইতে চাবো, আমার কস্টটা তত কি হয়ে যাবে, হাই হবে স্যার। বেড়ে যাবে, তাই তো? ইয়েস স্যার। কি আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে এটা হচ্ছে মাল্টিপল লেয়ার উইন্ডিং, যার মাধ্যমে আমরা হচ্ছে স্পিড যেটা আছে এই স্পিডটাকে আমি কন্ট্রোল করতে পারি। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? কারোর কোনো কোশ্চেন? নো স্যার। আচ্ছা, স্যার বলো। স্যার এই যে মাল্টিপল লেয়ার ওয়েন্ডিং এটা কোন কোন ক্ষেত্রে আমরা ইউজ করি? নরমালি ইউজ করা হয় না, কিন্তু কোনো কারণে ধরো ইন্ডাস্ট্রিতে তোমার যদি ভ্যারিয়েবল স্পিড ড্রাইভ লাগে
তখন এটা ইউজ করা হয়। ও ঠিক আছে স্যার। ধরো এই যে আমরা এখন যে ভ্যারিয়েবল স্পিড ড্রাইভ গুলো ইউজ করি, এগুলো তো রিসেন্ট ফেনোমেনা, তাই না? এর আগে তো আর ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ ছিল না, তো তখন অ্যাকচুয়ালি এই জিনিসগুলো উদ্ভাবন হয়েছে। এখন তো ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ হয়েছে, এটার কারণে তুমি ফ্রিকোয়েন্সি মডুলেশন করে স্পিড ফ্রিকোয়েন্সিটাকে কম বেশি করতে পারো। তার মানে সেম স্ট্যাটার উইন্ডিংটাকেই তুমি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি ড্রাইভ দিয়ে বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে বিভিন্ন স্পিডে ওইটাকে চালাইতে পারো, তাই না? এটা হচ্ছে রিসেন্ট ফেনোমেনা, কিন্তু এই রিসেন্ট ফেনোমেনার আগে তো অ্যাকচুয়ালি এরকম ভ্যারিয়েবল অতটা স্মুথ ফ্রিকোয়েন্সি ড্রাইভ ছিল না। সেই সমস্ত ক্ষেত্রে এই সমস্ত জিনিসপত্র ইউজ করা হইতো। আচ্ছা, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কনসিকুয়েন্ট পোল চেঞ্জিং। কনসিকুয়েন্ট পোল চেঞ্জিংটা কি জিনিস? এখন মনে করো যে তোমার এটা মনে করো তোমার স্ট্যাটর, এই স্ট্যাটরের ভিতরে তোমার দুইটা কন্ডাক্টর আছে। এই কন্ডাক্টরটার নাম দাও A1, এটা হচ্ছে A2 বা A1 প্রাইম। আর এখানেও তোমার দুইটা কন্ডাক্টর আছে, এই কন্ডাক্টরের তুমি নাম দাও এটা হচ্ছে ব্যাক এন্ড কানেকশন। সো তুমি এটার নাম দাও সাপোজ ধরো A2 আর A2 প্রাইম। আমি ধরে নিচ্ছি যে এই দুটো কন্ডাক্টর অ্যাকচুয়ালি ইউজ করা হচ্ছে একটা ফেজের জন্য, ওয়ান ফেজ, একটা ফেজের জন্য এই দুটো কন্ডাক্টর ইউজ করা হচ্ছে। এখন তুমি এই A1 প্রাইম এটাকে যদি তুমি আঁকাও, তুমি ধরো এটা হচ্ছে সেই A1 প্রাইম এই উইন্ডিংটা, আর এটা হচ্ছে তোমার A2 প্রাইম। এই দুটো উইন্ডিং এর মাথায় এরকম ধরো বের করা আছে। এখন তুমি ধরো এখানে একটা সাপ্লাই আছে, সাপ্লাই লাইন আছে, তো এখান থেকে যদি সাপ্লাই ঢুকে বা আচ্ছা সাপ্লাইটা তোমাদের চ্যাপম্যানের বই থেকে আমি এটা পড়াচ্ছি। তো চ্যাপম্যানের বইতে তোমার সাপ্লাইটা এমন ভাবে দেখানো আছে, আমি কানেকশনটা ওদের মতো করে আঁকাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এখানে কানেকশন দিয়ে আছে আর এখানে কানেকশন দিয়ে আছে। এখন তুমি যেটা করতে পারবা সেটা হচ্ছে যে তুমি এই মাথাটাকে হচ্ছে এই সাপ্লাইয়ের সাথে লাগাইতে পারো অথবা এই মাথাটাকে সাপ্লাইয়ের সাথে লাগাইতে পারো। তো এখন তুমি যদি কানেকশনটাকে এইভাবে কানেকশন দাও, তাহলে এখন একটা জিনিস চিন্তা করো যে যদি এই দিক দিয়ে কারেন্ট ঢুকে, তাহলে এই কারেন্টটা এই দিক দিয়ে যে এই পাশে এইদিকে যাবে, এদিকে যাবে, এইদিকে যাবে, এইদিকে যাবে, দিয়ে এই দিক দিয়ে এসে তারপরে আবার এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, দিয়ে এই দিক দিয়ে কারেন্টটা এখানে বের হয়ে আসবে। কারেন্টের ডাইরেকশন তো বোঝা গেছে নাকি? জি স্যার। এখন এখানে দেখো তো, এখানে তুমি যদি রাইট হ্যান্ড রুল ইউজ করো এবং তোমার বৃদ্ধাঙ্গুলি বাদে সব কয়টা আঙ্গুলকে তুমি যদি হচ্ছে ওইখানে প্লেস করো, তাহলে তোমার ফ্লাক্সের ডাইরেকশন কোন দিকে থাকবে? বৃদ্ধাঙ্গুলিটা কোন দিকে থাকবে? তোমার দিকে নাকি? কি তুমি A1 এবং A1 প্রাইম এই জায়গাটায় তুমি যদি হাতটাকে
মানে যে আঙ্গুলগুলো আছে রাইট হ্যান্ড রুলের বৃদ্ধাঙ্গুলি ছাড়া বাদ বাকি আঙ্গুলগুলোকে যদি ওই কারেন্টের ডাইরেকশনে প্লেস করো, আর তোমার বৃদ্ধাঙ্গুলিটা তাহলে তোমার কোন দিকে পয়েন্ট করবে? নিচের দিকে স্যার। নিচের দিকে। তার মানে কি এখানে তুমি অ্যাকচুয়ালি ফ্লাক্সটা তোমার দিকে আসতেছে এরকম দেখতে পারবা, তীরের মাথাটা দেখতে পারবা নাকি? জি স্যার। তাহলে এটা কোন পোলের মতো কাজ করবে? নর্থ পোলের মতো নাকি? জি স্যার। আর এখানে এই অংশটাই তুমি যদি আবার থাম্ব রুল ইউজ করো, তাহলে কারেন্টের ডাইরেকশন তুমি যদি বৃদ্ধাঙ্গুলি বাদে বাদ বাকি আঙ্গুলগুলোকে প্রেস করো, তাহলে ফ্লাক্সের ডাইরেকশন কোন দিকে, বৃদ্ধাঙ্গুলির ডাইরেকশন কোন দিকে থাকবে? ভিতরের দিকে নাকি? উপরের দিকে থাকবে স্যার। উপরের দিকে মানে কি? স্যার ভিতরের আমাদের দিকে থেকে থাকবে দূরে না? স্যার। জি স্যার, হ্যাঁ ওটাই। তার মানে তুমি এখানে দেখবে কি ক্রস নাকি? কি তাই তো নাকি? তার মানে কি এটা সাউথ পোলের মতো অ্যাটিটিউড করবে নাকি? ইয়েস স্যার। কি ঠিক আছে না? জি স্যার, ঠিক আছে। তাহলে এখন দেখো এই কানেকশনের জন্য এরকম হইলো। এখন যদি আমি সেম কানেকশনটা আরেকবার আঁকাই, এটা হচ্ছে আমার A1 প্রাইম, A2 প্রাইম। এবার আমরা কানেকশনটা দিলাম, এই কানেকশনটা আগের মতোই থাকলো। এইটা এসে কানেক্ট হইলো হচ্ছে এইটার সাথে, আর এই জিনিসটাকে আমরা সাপ্লাইয়ের ভিতর নিলাম। তাহলে এখন যদি আমার এইদিকে কারেন্ট যায়, এদিক দিয়ে এসে কারেন্ট যাবে এখানে, এটা রোটেট করবে করে এই ডাইরেকশন হয়ে এদিক দিয়ে আবার কারেন্ট যাবে, কারেন্ট যে এখানে কারেন্ট এদিক দিয়ে ঢুকে 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 এদিক দিয়ে বের হবে। কি ঠিক আছে তো নাকি? এখন দেখো তো দুইটা উইন্ডিং এর কারেন্টের ডাইরেকশন কি একই রকম না? দুইটাই কি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরতেছে নাকি? যেটা এখানে ছিল কি ছিল অ্যান্টি ক্লকওয়াইজ, আর এটা ছিল কি ক্লকওয়াইজ নাকি? ক্লকওয়াইজ। আর এখানে দেখো এটাও অ্যান্টি ক্লকওয়াইজ, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ নাকি? জি স্যার। তাহলে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ এর জন্য আমরা কি পেয়েছিলাম? নর্থ পোল, আর এখানে সাউথ পোল। তার মানে এখানে তুমি যেটা পাবা সেটা হচ্ছে এখানেও ডট পাবা, তার মানে এটাও নর্থ পোলের মতো আচরণ করবে, এটাও নর্থ পোলের মতো আচরণ করবে নাকি? জি স্যার। এখন দেখো নর্থ পোল কি, এখানে দেখো যখন এখানে নর্থ পোল তৈরি হচ্ছিল, তার মানে কি এই অংশটা থেকে ফ্লাক্স বের হয়ে অ্যাকচুয়ালি ফ্লাক্সটা কি এই দিক দিয়ে ঢুকতেছিল নাকি? দিয়ে যে এটা কি করতেছিল? ক্লোজড হইতেছিল নাকি? কি তাই না? নর্থ পোল আর সাউথ পোল কি কখনো আইসোলেটেড হইতে পারে? না স্যার। না স্যার। তার মানে এখানে নর্থ পোল দিয়ে ফ্লাক্সটা বের হচ্ছিল, বের হয়ে এখান দিয়ে সাউথ পোল দিয়ে কি ঢুকতেছে। হচ্ছিল? ফ্লাক্সটা ঢুকে আবার নর্থ পোল দিয়ে বের হচ্ছিল নাকি? জি স্যার। জি স্যার। এইখানে দেখো এই কারেন্টের ডাইরেকশন আর এই কারেন্টের ডাইরেকশন সেম ডাইরেকশন নাকি? জি স্যার। তার মানে তো আমি ওখানে থাম্ব রুল বসাইতে পারবো? না স্যার। কিন্তু এইখানে এই অংশটা আর এই অংশটা দেখো একটা আরেকটার কারেন্ট কি অপোজিট তো নাকি? সো তুমি যদি এখানে একটা ভার্চুয়াল কন্ডাক্টর চিন্তা করো, তাহলে কি এখানে এই কন্ডাক্টরটা নিচে নামতেছে, নেমে এই দিক দিয়ে আবার কারেন্টটা কি করতেছে? নেমে এদিক দিয়ে কারেন্টটা উঠতেছে। এটা একটা ভার্চুয়াল কন্ডাক্টর আমরা কনসিডার করতে পারি না?
জি স্যার। তাহলে এখন এই ডাইরেকশন অনুযায়ী তুমি যদি থাম্ব রুল দেখো, এখানে এই কন্ডাক্টরের জন্য দেখো তো এটা নিচের দিকে নামছে, নেমে ঘুরে আবার এই দিক দিয়ে হচ্ছে, তার মানে মাঝে একটা ইকুইভ্যালেন্ট কি হয়েছে, কাউন্টার ক্লকওয়াইজ ডাইরেকশন তো তৈরি হয়েছে নাকি? জি স্যার। তাহলে কাউন্টার ক্লকওয়াইজ ডাইরেকশনের জন্য কি তৈরি হয়? সাউথ পোল। তার মানে এখানে একটা ভার্চুয়াল সাউথ পোল তৈরি হবে নাকি? সিমিলারলি এখানে একটা ভার্চুয়াল সাউথ পোল তৈরি হবে, যার কারণে এখান থেকে নর্থ পোল যে এই সাউথ পোলে ঢুকবে, আবার এই নর্থ পোল দিয়েও এখানে সাউথ পোলে ঢুকবে, এই নর্থ পোল দিয়েও এখানে সাউথ পোলে ঢুকবে, ঢুকে এখান থেকে ফ্লাক্স এইদিকে আসবে, এখান থেকে ফ্লাক্স এইদিকে আসবে। কি আমার কথা বোঝা যাচ্ছে? কি আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখন দেখো এই কন্ডাক্টর আর এই কন্ডাক্টরে যখন সেম ডাইরেকশনে কারেন্ট যাচ্ছিল, তখন নাম্বার অফ পোলস হলো কয়টা? 4টা। আর যখন অপোজিট ডাইরেকশনে কারেন্ট যাচ্ছিল, তখন নাম্বার অফ পোলস হলো কয়টা? 2টা। কি তাই তো নাকি? জি স্যার। তো এই জন্য কনসিকুয়েন্ট পোল যেটা আছে, এটাকে বলা হয় হচ্ছে 2:1 রেশিও। তার মানে পোল সংখ্যাকে নর্মাল যে পোল সংখ্যা তার দ্বিগুণ পরিমাণে বাড়ানো যাবে। তাহলে আমরা কানেকশনটাকে মানে সুইচিং করে আমি নাম্বার অফ ইফেক্টিভ পোল নাম্বারস কি বাড়াই দিতে পারি তো নাকি? জি স্যার। কি আমার কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে স্যার। আচ্ছা, এখন তোমরা দেখো এই দুটো কন্ডাক্টর কিসে আছে? সিরিজে আছে তো নাকি? কি এই দুটো কন্ডাক্টর কিসে আছে? সিরিজে আছে। সিরিজে আছে। তো আমি যদি এখানে দুইটা কন্ডাক্টর ধরি, এটাকে ধরি হচ্ছে ধরো A1 প্রাইম A1, A2 প্রাইম A2, তাহলে দেখো দুইটা কন্ডাক্টরের ভিতরে যখন সেম ডাইরেকশনে কারেন্ট যাচ্ছে, দ্যাটস মিন A1 প্রাইম কন্ডাক্টর থেকে A1 এর দিকে কারেন্ট যাচ্ছে, আর A2 প্রাইম কন্ডাক্টর থেকে A2 এর দিকে কারেন্ট যাচ্ছে সেম ডাইরেকশনে, তখন কি নাম্বার অফ পোলস সংখ্যা কয়টা হচ্ছে? নাম্বার অফ পোলস কি হচ্ছে? বাড়ছে না কি? 4টা হচ্ছে। তার মানে কি নাম্বার অফ পোলস কি বাড়তেছে তো নাকি? জি স্যার। নাম্বার অফ পোলস বাড়লে স্পিড কি হবে? স্পিড কমবে। কমবে। স্পিড কমবে নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন যদি একই জিনিস হইতো, ধরো A1 প্রাইম A1, তার সাথে এই জিনিসটাকে যদি আমি এইভাবে লাগাইতাম, এটা হচ্ছে ধরো A2 প্রাইম, তাহলে এখন কারেন্টটা যদি এই ডাইরেকশনে যেত আর এই ডাইরেকশনে যেত, যেটা এই ক্ষেত্রে ঘুরতেছে, দেখো A1 প্রাইম দিয়ে A1 এর দিকে আসতেছে, তারপরে ঢুকতেছে কোন দিক দিয়ে? A2 দিয়ে, তারপরে A2 প্রাইম। তার মানে কারেন্টের ডাইরেকশন কিন্তু আগেরটার ক্ষেত্রে ছিল দেখো A2 প্রাইম থেকে A2 এর দিকে, এখন A2 থেকে A2 প্রাইমের দিকে। তার মানে কি কারেন্টের ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে না? জি স্যার। কিন্তু দুইটা কি সিরিজেই তো আছে নাকি? জি স্যার। তাহলে সেই ক্ষেত্রে ঘটনাটা কি ঘটবে? নাম্বার অফ পোলস কমে যাবে, কমবে স্যার। কি হবে? স্পিড বাড়বে। আমার কথা কি বোঝা গেল? জি স্যার। সিমিলারলি তুমি যদি দুইটা উইন্ডিং কে, এটা তো আমরা সিরিজে দেখাইলাম, তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি দুইটা উইন্ডিং কে যদি প্যারালাল কানেকশনও দাও, এটা ধরো A1 প্রাইম
টু A1, A2 প্রাইম টু A2, দুইটার কানেকশনই যদি একই ডাইরেকশনে থাকে তাহলে নাম্বার অফ পোলস কি হবে? বাড়বে স্যার, নাম্বার অফ পোলস যদি বাড়ে স্পিড কি হবে? স্পিড কমবে। কমবে। সিমিলারলি একই কানেকশন যদি দুইটাকে আবার তুমি প্যারালাল কানেকশন দাও এবং এটাকে ধরো A1 প্রাইম টু A1 আর এইটাকে তুমি ধরো A2 প্রাইম, কারেন্টের ডাইরেকশন যদি এরকম হয়, আচ্ছা তোমাদের বইতে একটু আলাদাভাবে দেখানো আছে, আমি এখানে চ্যাপম্যানের বইতে যেটা পড়াচ্ছি এটা তোমার হচ্ছে দুইটা বই থেকে পড়াচ্ছি, একটা হচ্ছে সমরজিতের বই আর একটা হচ্ছে চ্যাপম্যানের বই। তো সমরজিতের বইতে যেটা আঁকানো আছে ধরো এই দুই মাথায় তুমি সাপ্লাই দিছো, তো সাপ্লাই দিলে একটা কারেন্ট যদি এইদিকে যায় A1 প্রাইম টু A1 আর এখানে যদি কারেন্টটা হচ্ছে উল্টা দিকে যায়, ধরো আগে যাচ্ছিল A2 প্রাইম টু A2, তুমি এটাকে বলো হচ্ছে A2 প্রাইম, এই ডাইরেকশনে যায়, তার মানে একটা কারেন্ট আরেকটা কারেন্টের কি এটার কারেন্টের ডাইরেকশন কি আগেরটার থেকে চেঞ্জ হয়ে গেছে না? চেঞ্জ হয়ে গেলে কি হবে? নাম্বার অফ পোলস কি হবে? কমে যাবে। নাম্বার অফ স্পিড কি হবে? বাড়বে। বাড়বে তো নাকি? জি স্যার। তো এই প্রসেসের মাধ্যমে আমরা কি করতেছি, একই কানেকশন উইন্ডিং কানেকশন কিন্তু ডিফারেন্ট সুইচিং এর মাধ্যমে আমরা কি করতে পারি, স্পিডটাকে বাড়াইতে বা কমাইতে পারি নাকি? কি আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। আর বাদ বাকিটা কি ক্লাসে আসো না ঘুমাই গেছো? কি ক্লাস বোরিং লাগতেছে? শেষ করে দিব আজকে? হ্যালো স্যার, বলো। দ্বিতীয়টা যেটা করলেন ওটা তো সেম ডিরেকশন হলো। কেমনে সেম ডাইরেকশন হইলো ভাই? এখানে দেখো এরপর A2 প্রাইম থেকে A2 এর দিকে যাচ্ছিল। জি স্যার, বুঝতে পারছি, মানে ই চেঞ্জ A2 করেছেন। থেকে A2 প্রাইমের দিকে যাচ্ছে, তার মানে কি কারেন্টের ডাইরেকশন উল্টা হলো না? তো তোমাদের কি বলে চ্যাপম্যানের বইতে কিছু কানেকশন দেয়া আছে এবং এই কানেকশন গুলা কিরকম হবে এটা তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমরা বুঝবা যে তোমার কিভাবে স্পিড গুলাকে তুমি লো স্পিড এবং হাই স্পিডে কনভার্ট করতে পারো। আমি শুধুমাত্র একটা কানেকশন দেখাই দিচ্ছি এবং বাদবাকি আরো দুইটা কানেকশন আছে, এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। নিজেরা প্র্যাকটিস করলে তো আমি একটা কানেকশন চ্যাপম্যানের দেখাচ্ছি। চ্যাপম্যানের বইতে তোমাদের যে কানেকশনটা দেয়া আছে, কানেকশনটা দেখানো আছে হচ্ছে এরকম, এখানে একটা উইন্ডিং আছে, এখানে একটা উইন্ডিং আছে, সিমিলারলি এখানে একটা উইন্ডিং আছে, এখানে আরেকটা উইন্ডিং আছে, এই দুইটা মাথা বের করা আছে, এখানেও একটা উইন্ডিং আছে, এখানে আরেকটা উইন্ডিং আছে, এখানে একটা মাথা বের করা 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 আছে। তো এখানে বলা হচ্ছে T4, T5, T6 আর এখানে যেটা টার্মিনাল বলা আছে T1, T2, T3।
এখন আমি এই অংশটা যদি মুছে দিই, এখন তোমরা খেয়াল করো, যেটা টেবিল, আগে আমি টেবিলটা লিখে নিই, তারপরে আমি জিনিসটা তোমাদের কাছে এক্সপ্লেন করব। যেটা হচ্ছে টেবিলে বলা আছে হচ্ছে, আগে 3টা খোপ আঁকাইনি, স্পিড, লো, হাই, তোমার লাইন্স, 3টা যে লাইন কানেকশন আছে L1, L2, L3, আর এখানে হচ্ছে রিমার্কস। তোমাকে যেটা বলা আছে T1, T2, T3, T4, T5, T6, এখানে বলা আছে T4, T5, T6 ওপেন, আর এখানে বলা আছে T1, T2, T3 টুগেদার। এখন এখানে একটা জিনিস চিন্তা করো, স্পিডের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ঘটনাটা যেটা ঘটতেছে সেটা হচ্ছে T4, T5, T6 এই জায়গাটায় তুমি হচ্ছে কানেকশন দিবা, T4, T5, T6 এখানে কানেকশন দিবা T1, T2, T3 টুগেদার মানে কি, এটাকে তুমি কি করবা, শর্ট করে দিবা। তো তুমি যদি শর্ট করে দাও, এখন তুমি এই উইন্ডিং এর মতো চিন্তা করো, যে তুমি যদি এটাকে A1 প্রাইম টু A1 ধরো, আর এইটাকে তুমি যদি A2 প্রাইম এটা ধরো, তাহলে এখন একটা জিনিস চিন্তা করো, যে এই কনসিকুয়েন্সে যখন আমার প্রথমটার কারেন্ট ছিল হচ্ছে A1 প্রাইম থেকে A1 এর দিকে, এন্ড A2 প্রাইম থেকে A2 প্রাইম থেকে হচ্ছে A2 এর দিকে, তখন আমার নাম্বার অফ পোলস কি হয়েছিল, বাড়ছিল নাকি বাড়ছিল স্যার, কি হয়েছিল, বৃদ্ধি পেয়েছিল। এই A2 প্রাইম থেকে A2 এর দিকে যখন কারেন্ট যাচ্ছিল তখন কি নাম্বার অফ পোলস কি হয়েছিল, বাড়ছিল না, জি জি স্যার, স্যার। স্পিড কি হয়েছিল, স্পিড কম ছিল। এন কি হয়েছিল, কম ছিল নাকি। জি স্যার, আর যখন A1 প্রাইম A1 এন্ড A2 প্রাইমের দিকে গেছিল, তখন নাম্বার অফ পোলস কি হয়েছিল, কম ছিল, কম ছিল। কি হয়েছিল, বাড়ছিল নাকি। জি স্যার, তো এখন দেখো, যখন আমি এখানে এই জিনিসটা শর্ট করে দিলাম, শর্ট করে দিয়ে T4 এ যখন আমি সাপ্লাই দিব প্লাস, তখন কারেন্টটা কি হবে, এইখান দিয়ে এসে কারেন্টটা কি হবে, দুই ভাগে ভাগ হবে তো নাকি, এইদিকে যাবে আর এইদিকে যাবে। তাহলে এইদিকে কারেন্ট কোন দিকে যাচ্ছে, A1 প্রাইম টু A1, আর এইদিকে A2 কোন দিকে, A2 A2 থেকে থেকে A2 A2 প্রাইম, থেকে তার A2 মানে কি প্রাইম। নিচেরটা নাকি। জি স্যার, তাহলে কি নাম্বার অফ পোল সংখ্যা কি হয়েছে, কমছে স্যার, কমছে, স্পিডের মান কি হবে, বাড়ছে। বৃদ্ধি পেয়েছে। বাড়বে, তার মানে কি এটা হাই পাইলাম তো নাকি। জি স্যার। আচ্ছা, এখন অপর কানেকশনটা চিন্তা করি, আমরা এখানকার এই শর্ট সার্কিটের এইটা তুলে দিই। এখন যেটা বলতেছে লো স্পিডের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে T1, T2, T3 এখানে লাইন সাপ্লাই দিতে হবে। তার মানে T1 এ তুমি দিবা পজিটিভ, T2 তে সাপ্লাই দিবা, আর T3 তে সাপ্লাই দিবা, আর তুমি এখানে T4, T5, T6 এই তিনটা কি রাখবা, ওপেন। ওপেন রাখা মানে কি, যে তোমার এখানে কোনো কি সাপ্লাই নাই, কি তাই তো।
জি স্যার। এখন তুমি যদি এখানে তুমি যদি এখন ইয়ে দাও, সাপ্লাই দাও, তাহলে এখন এখানে ঘটনাটা কি ঘটবে? এখান দিয়ে কারেন্ট এসে সে কি করবে? এই দিক দিয়ে ঢুকবে নাকি? জি স্যার। এই দিক দিয়ে ঢুকে এখন কারেন্টের ডাইরেকশনটা কি হবে? এখানে এই ডাইরেকশনটা কি হবে? সরি, আবার মুছা লাগবে। এই ডাইরেকশনটা কি এখন আর ঠিক আছে? এই দিক দিয়ে ঢুকবে, তার মানে কি এই ডাইরেকশনটা তো আর এখন থাকবে না নাকি? এই দিক দিয়ে কারেন্ট ঢুকবে, এই কারেন্টটা এই দিক দিয়ে ঢুকে, যেহেতু এটা ওপেন, তার মানে এই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে ঢুকবে নাকি? জি স্যার। তার মানে কি a2 প্রাইম টু a2 A1 প্রাইম টু A। n, তার মানে কি এখানে আসলো না? জি স্যার। জি স্যার। তার মানে কি নাম্বার অফ পোলস কি হলো? বাড়ছে স্যার। স্পিড কি হবে? কমবে স্যার। কি বোঝা যাচ্ছে? জি জি স্যার। স্যার। তো এরকম আরো দুইটা কানেকশন তোমার চ্যাপম্যানের বইতে আছে, নিজেরা পারবা না? জি স্যার। কি পারা যাবে? জি স্যার। আচ্ছা, তো তাহলে এর মাধ্যমে আমরা হচ্ছে স্পিড কন্ট্রোল অফ ইন্ডাকশন মোটর এটা শেষ করলাম। এখন আমরা স্টার্টিং অফ ইন্ডাকশন মোটর নিয়ে আলোচনা করব। ক্লাস কি খুব বোরিং হয়ে গেছে? না স্যার। স্যার আজকে এই পর্যন্তই থাকছে। আজকে এই পর্যন্ত থাকবে? জি স্যার, নেক্সট দিন। তাহলে তো তোমাদের ক্লাস আরো 3টা-4টা নেওয়া লাগবে রে ভাই। কি করব, রেখে দিব? জি স্যার, রেখে দেন। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আমি হচ্ছে তোমাদের হচ্ছে অঙ্ক নিব, অঙ্ক করাবো ট্রান্সফরমারের। এটা অবশ্যই কালকে না, পরশু সোমবার দিন, ঠিক আছে? তাহলে স্যার কালকে কি ক্লাস হবে না? কালকে আমি ক্লাস নিতে পারবো না ভাই, তোমাদের পরীক্ষার কাজ আছে, প্লাস তোমাদের হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের মিটিংও আছে 11টা থেকে। তো কালকে ক্লাস নিতে পারবো না। সোমবার এবং মঙ্গলবার 2 দিন অঙ্ক করাবো, অঙ্ক করাই শেষ করে দিব। স্টার্টিং এর যে পার্টটা